আপনি শুনছেন গল্পের ঘর। আজ আপনাদের জন্য থাকলো এমন একটি মন ভালো করা গল্প। কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে এক অনবদ্য সৃষ্টি কালাচাঁদের দোকান। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দমেলা পত্রিকায়। গল্প পাঠে আমি অনন্যা। কালাচাঁদ ও নবীনবাবুর চরিত্রে সৌম্যদীপ, নবীনবাবুর স্ত্রীর চরিত্রে আমি। শুরু হচ্ছে কালাচাঁদের দোকান। নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসে সামান্য চাকরি, প্রায় এখানে সেখানে বদলে যেতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায় ধার কার্য হয়ে যায়। ঋণ শোধ দিতে না বিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে চটা। একে তো নবীনবাবুর ট্যাকের জোর নেই, তার উপর লোকটা বড্ড মেনিমুখ আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে। নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পারত ওরকম বদলি করতে। বদলির ফলে ছেলেপুলেগুলোর লেখাপড়ার 12টা বাজছে। আজ এই স্কুল, কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়ার হবেই বা কি করে। এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়ে গিন্নি বললেন, আমি যাব না, তুমি যাও। আমি এখানে বাসা ভাড়া করে থাকবো, আর বদলি আমার পোষাচ্ছে না বাবু। নবীনবাবু মাথা চুলকে বললেন, তাতে খরচ বাড়বে বই, কমবে না। ওখানে আমরাও তো আলাদা ব্যবস্থা করতে হবে। দুটো এস্টাবলিশমেন্ট টানবো কি করে? ঠিক আছে, যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে। তুমি দরকার হলে মামলা করবে। তোমার মতন মিনিমুখ পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে ঘোরায় ওরা। নবীনবাবু মিনমিন করে বললেন, একখানা দরখাস্ত দিয়ে ওপরওয়ালার সাথে দেখা করেছিলাম, তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবেন না। দেখা যাক। বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধ্যাবেলা নবীনবাবু এসে পৌঁছলেন নিত্যানন্দপুরে। বেশ ধকল গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও ক্রস 2 বেরোলে তবে নিত্যানন্দপুর। গঞ্জমতো জায়গা, তবে নিরিবিলি ফাঁকা ফাঁকা। রাত্রিটা পোস্টমাস্টারের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। জায়গাটা ভালোও নয় মন্দও নয়, ওই এরকম। তবে ভরসা এই যে আর বারবার ঠাঁই নাড়া হতে হবে না। উপরওয়ালা কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু। তার স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন, কি অখেদ্য জায়গা গো, এ যে ধ্যার ধারে গোবিন্দপুর। অসুখ হলে ডাক্তারবিধি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো। দোকানপাটও তো বিশেষ নেই দেখছি। বাজারহাট কোথায় করবে? নবীনবাবু বললেন, বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না, হপ্তায় 2 দিন হাট। তবেই হয়েছে। এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো? হাই স্কুল একটা আছে, মাইলটা এক দূরে। কেমন কে জানে। জায়গাটা এরম বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে উপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে। এখন মরি আমরা এখানে পৌঁছে। কি আর করা, নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে। প্রথম দিন বাজার করতে 2 ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি। জিনিসপত্রের দাম বেশ চড়া। প্রত্যন্ত গাঁ, এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয়। জিনিসপত্র তেমন ভালোও নয়, পাওয়াও যায় না সব কিছু। বাজারের হাল শুনে গিন্নি চটলেন, বললেন, আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও। এ জায়গা মানুষে থাকে ম্যাগো। নবীনবাবু ফাঁপড়ে পড়লেন। এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধ্যাবেলায় গিন্নি এসে বললেন, ওগো, মুখে তেলের শিশিটা ভেঙে ফেলেছে, একটি ফোঁটাও তেল নেই। আর রাতে রান্না বান্না হবে কি দিয়ে? তেল পাবো কোথায়? দেখো না একটু খুঁজে পেতে। অনেক গেরস্ত বাড়িতে ছোটোখাটো জিনিস পাওয়া যায় শুনেছি। অগত্যা নবীনবাবু বেরোলেন।
বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো। কার বাড়ি যাবেন ভাবছেন। ডান হাতে পত্রা ধরে হাঁটছেন। ডান ধারে একটু জঙ্গল মতো আছে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতরের দিকে একটা আলোয় যেন জ্বলছে মনে হলো। নবীনবাবু কয়েক পা এগিয়ে ঠাউর করে দেখলেন একখানা ঝাঁপতলার দোকান বলেই যেন মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই বটে, দিন দরিদ্র চেহারা হলেও দোকানি। কালো রোগাপনা কণ্ঠিধারী একজন লোক দোকানে বসে আছে। বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল, আজ্ঞে আসুন। নবীনবাবু খুশি হলেন। আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না। সর্ষের তেলের খোঁজ করতেই লোকটি বলল, আছে ভালো ঘানির তেল। কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, দাম তো বেশ চড়া, তবে আপনার কাছে থেকে বেশি নেব না, 6 টাকা করেই দেব। নবীনবাবু খুবই অবাক হলেন। 2 ক্রোশ দূরে বাজারে তেলের দাম 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাহ, এ তো দারুণ ভালো তেল দেখছি, কোথায় পেলে গো? নবীনবাবু বললেন, আরে কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি, লোকটা বড় ভালো। লোকটা যে সত্যিই ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরে। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানের গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল। বলল, আপনাকে অত দিতে হবে না। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, আপনার নামই তো জানি না এখনো। আজ্ঞে কালাচাঁদ নন্দী, কালো বলেই ডাকবেন। আপনি কি সব জিনিসই রাখেন কালাবাবু? যে আজ্ঞে, তবে সন্ধ্যার পর আসবেন। দিন মানে আমি দোকান খুলি না, ও সময় আমার চাষবাস দেখতে হয়। দিন 2 পর গিন্নি হঠাৎ বললেন, ওগো, আজ একটু পোলাও খাবার জন্য বায়না ধরেছে ছেলে মেয়েরা। ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে নাকি একটু? কালোর দোকানে ঘি আর গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর। দোনমনো করে গেলেন। কালাচাঁদ বলল, হ্যাঁ হ্যাঁ, কেন পাবেন না, 1 নম্বর ঘি আছে, আর বাছাই গরম মশলা। দাম? দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না, 10 টাকা করেই দেবেন। নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন। গিন্নি ঘি আর গরম মশলা থেকে খুব খুশি। বললেন, ওগো, দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতো ওকেই পাঠাতে পারবো। তা হ্যাঁ গো, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল। কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললুম। সে তো আকাশ থেকে পড়ল। 7 জন্মে কালাচাঁদ বাবুর দোকানের কথা শুনিনি। হবে, হয়তো নতুন খুলেছে, আমি খোঁজ নিয়ে বলবো কোন। 2 দিন পর ফের কালো জিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, তা হ্যাঁ কালাচাঁদ বাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাটটার চুলকে অনেক ভেবে বলল, তা কম হবে না, ধরুন 1 গায়ে পতন থেকেই আছি। নবীনবাবুর একটু খটকা লাগলো। দোকান যদি এত পুরনোই হবে, তাহলে দাসগিন্নি এই দোকানের কথা শোনেনি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল, এ গায়ে আমার অনেক শত্রু, লোকের কোনো কথায় কান দেবেন না। আচ্ছা, তাই হবে। পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরই গিন্নি বললেন, হ্যাঁ গো, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সে বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না। বলল নবীনবাবুর মাথাটাই গেছে। নবীনবাবু বুকের মধ্যে একটু যেন কেমন করলো। মুখে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কি না, তাই ওরকম বলে। পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু একথা সে কথার পর কালাচাঁদকে বললেন, তা কালাচাঁদ বাবু, আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি,
আর কাউকে পাঠানোর দরকার কি? নিজেই আসবেন। তা ওনারা সব বলছে যে কেউ নাকি এ দোকানের কথা জানে না। তা জানার দরকারই কি? আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নবীনবাবুর বুকটা একটু দুরু দুরু করে উঠল। বললেন, হ্যাঁ, তা আমি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না। দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীতভাবে বলল। একজনের জন্যই তো দোকান। হ্যাঁ, কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল। আসবেন। নবীনবাবু চলে এলেন, কিন্তু তারপর আবার পরদিনই গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই। খুব সংকোচের সঙ্গে বললেন, কয়েকটা জিনিস নেব, ভাড়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? পরের মাসে মাইনে পেয়েই দিয়ে যাব। ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, না না, অত নয়। আমার হিসেবে সব লেখা আছে। 80 টাকা মোটে পাও না, তাও সেটা দুদিন পর হলেও চলবে। বসুন, সুখ দুঃখের কথা কই, টাকা পয়সার কথা থাক। নবীনবাবু খুবই অবাক হলেন। 5 টাকা পাও না বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকার জিনিস কিনেছেন। তাই এইভাবেই চলল। চাল, ডাল, মশলাপাতি, ঘি, তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। মনোহারী জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজি ক্রমে ক্রমে আনতে লাগলেন। মাছ মাংসও পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি খুব খুশি। নবীনবাবুর মাইনের অর্ধেকের উপর বেঁচে যাচ্ছে। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো, নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আর জমা দেওয়া হয়নি। দিও না। হ্যাঁ গো, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো? আমাকে নিয়ে যাবে একদিন? না না, তোমাদের কারোর যাওয়ার দরকার নেই। সকলের কি সব সয়?